কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমরা প্রথমেই জেনে নিই কন্ডিশনাল সেন্টেন্স এর অর্থটা কি। অর্থটা হচ্ছে শর্তাধীন বাক্য। তাহলে এই অর্থ থেকেই আমরা কন্ডিশনাল সেন্টেন্সটা কি একটা আন্দাজ করতে পারছি। তাহলে দেখি কন্ডিশনাল সেন্টেন্সটা কাকে বলা হয়। যে সেন্টেন্স দ্বারা কোনো শর্ত প্রকাশ পায়। আমাদেরকে এভাবে মনে রাখতে হবে যে সেন্টেন্স দ্বারা কোনো শর্ত প্রকাশ পায় তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। অথবা আমরা অন্যভাবে বলতে পারি ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়। তাহলে আমরা এখান থেকে স্পেসিফিক একটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম যে কন্ডিশনাল সেন্টেন্সে একটা ইফ থাকবে, একটা ইফ যুক্ত থাকবে। এখন এটা সেন্টেন্সের শুরুতে হতে পারে অথবা সেন্টেন্সের মাঝামাঝি স্থানেও বসতে পারে। আমরা বিশেষ দ্রষ্টব্য হিসেবে এটা মনে রাখবো। তবে কিছু কিছু ক্ষেত্রে ইফ এর পরিবর্তে হ্যাড অথবা আনলেস দ্বারাও কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে। তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস জেনে নিলাম যে কন্ডিশনাল সেন্টেন্সটা কি। আমরা বলবো যে সেন্টেন্স দ্বারা কোনো শর্ত প্রকাশ করা হয় অথবা ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, তবে এখানে একটা শর্ত প্রকাশ করবে তাকেই কন্ডিশনাল সেন্টেন্স বলবো। যেহেতু আমরা বলেছি কন্ডিশনাল সেন্টেন্সের অর্থে যে শর্তাধীন বাক্য। বিশেষ দ্রষ্টব্য হিসেবে আমি মনে রাখার জন্য বলে দিচ্ছি যে কন্ডিশনাল সেন্টেন্স অনেক সময় ইফ এর পরিবর্তে হ্যাড অথবা আনলেস দ্বারাও শুরু হতে পারে। আমরা হ্যাড এবং আনলেস এর ব্যবহারটা দেখব যখন আমরা আলোচনা করব কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদ আছে সেইগুলো আলোচনা করব, তখন আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তাহলে আমরা দেখে নিই যে কন্ডিশনাল সেন্টেন্সের গঠনটা কেমন হতে পারে। আমি দুইটা সেন্টেন্স বা তিনটা সেন্টেন্স দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা প্রথমে একটা সেন্টেন্স লিখলাম, if it rains, যদি বৃষ্টি হয়। I shall not go out, যদি বৃষ্টি হয় তাহলে আমি বাইরে যাব না। এই যে এখানে আমরা একটা সেন্টেন্স পেয়েছি যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা বাইরে যাব না। যেহেতু এখানে আমরা বলেছি যে ইফ যুক্ত সেন্টেন্সকে কন্ডিশনাল সেন্টেন্স বলা হয়, যেহেতু এখানে একটা ইফ আছে তাহলে এখানে এই সেন্টেন্সটাকে আমরা কন্ডিশনাল বলতে পারি। কোন শর্তে বলতে পারি? যেহেতু এই ইফ ক্লজ দ্বারা একটা শর্ত প্রকাশ পায়। শর্তটা কি? যদি বৃষ্টি হয়। এই যে বৃষ্টিটা হলে আমি বাইরে যাব না। এখানে এই যে ইফ ইট রেইনস সেন্টেন্সটি দ্বারা সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হয়নি। সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণ করার জন্য আমরা এখানে আরেকটা ক্লজ নিয়েছি। আমরা জানি একটা সেন্টেন্সে যদি দুইটি বাক্য থাকে বা তিনটি বাক্য থাকে তাদেরকে আমরা ক্লজ বলে থাকি। তো এখানে আমরা এই বাক্যটাতে দেখতে পেরেছি যে দুইটা অংশ আছে, সেই জন্য এই দুইটাকে আমরা দুইটা ক্লজ বলবো, অর্থাৎ বাক্যাংশ। আমি আরেকটা সেন্টেন্স লিখলাম, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। ইউ উইল নট শাইন ইন লাইফ। এই যে এখানে আরেকটা বাক্য দেখতে পেলাম, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। এই যে এখানে একটা অংশ পেলাম। এই বাক্যটা আনলেস ইউ ওয়ার্ক হার্ড দ্বারা বাক্যের অর্থটা সম্পূর্ণ প্রকাশ হয়নি, সেই জন্য আমরা কি করেছি আরেকটা অংশ নিয়েছি, ইউ উইল নট শাইন ইন লাইফ। আনলেস ইউ ওয়ার্ক হার্ড, যদি না তুমি পরিশ্রম করো, ইউ উইল নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে না। এই যে বিষয়টা আমরা আরেকটা বাক্য এনেছি। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? দেখা যাচ্ছে যে একটা অংশের সেন্টেন্সের মূল সেন্টেন্সের একটা অংশের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছি। দেখা যাচ্ছে আই শ্যাল নট গো আউট, এই যে বাক্যটা, এই বাক্যটায় সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, কিন্তু ইফ ইট রেইনস বাক্যটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে না। তাহলে এই দুইটা সেন্টেন্স থেকে আমরা দেখতে পেলাম যে একটা কন্ডিশনাল সেন্টেন্সের অংশ কয়টি। আমরা এখান থেকে কি দেখতে পেলাম যে একটি কন্ডিশনাল সেন্টেন্সের অংশ দুইটি। তাহলে এই দুইটি অংশকে আমরা কি বলবো? আমরা এই দুইটা সেন্টেন্সকে বলতে পারি, এইভাবে বলতে পারি, যেহেতু আমার ইফ ইট রেইনস বাক্যটা সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে পারছে না, তাহলে তাকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজ বলতে পারি। কেন বলতে পারি? কেননা এই বাক্যটা ওই বাক্যের উপর নির্ভর করেছে। তাহলে এই বাক্যটাকে আমরা প্রধান বাক্য, মেইন ক্লজ বলতে পারি।
মেইন ক্লজ বলতে পারি। আমরা যেহেতু এই কন্ডিশনাল সেন্টেন্সের দুইটি অংশ পেলাম, সেই জন্য দুইটাকে চেনার জন্য আমরা কি করলাম, দুইটা নাম দিলাম। এটাকে কি বললাম আমরা, ডিপেন্ডেন্ট ক্লজ। কেন? এই বাক্যের অর্থটা সম্পূর্ণ নয়। এই বাক্যটার অর্থ প্রকাশের জন্য আমরা এই যে আরেকটা ক্লজ আছে, সেই ক্লজটাকে যখন আমরা এই বাক্যের সাথে অ্যাড করব, তখনই আমার সেন্টেন্সের অর্থটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে। সেই জন্যই আমরা এই সেন্টেন্সটাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকবো। কেন বলবো? এখানে ইফ দ্বারা একটা শর্ত প্রকাশ করেছে, সেই জন্যই আমরা তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলবো। এখানে একইভাবে আনলেস দ্যাট মিন্স ইফ ইউ ডু নট, আমরা এই বাক্যটা কিভাবে বলতে পারি, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড যে কথা, আমাদের আনলেস ইউ ওয়ার্ক হার্ড একই কথা। আসলে আমি যদি এইখানে এই বাক্যটাকে এইভাবে লিখতাম, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, তাহলে কি হতো, এখানে ইফ দ্বারাই সেন্টেন্সটা শুরু হইতো, বা আমরা এই সেন্টেন্সে ইফ পেতাম। আর বাকি অংশটা কিন্তু একই জিনিস, যে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি না তুমি কঠোর পরিশ্রম করো, ইউ উইল নট শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে না। এই যে বিষয়টা, তুমি জীবনে উন্নতি করবে না, কেন করবে না? যদি না তুমি কঠোর পরিশ্রম করো। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে কন্ডিশনাল সেন্টেন্সের অংশ দুটি, একটাকে বলবো ডিপেন্ডেন্ট ক্লজ আর একটাকে মেইন ক্লজ। তাহলে আমরা আরো একটু ভালোভাবে জেনে নিই যে কন্ডিশনাল সেন্টেন্সের অংশ দুটি এবং কন্ডিশনাল সেন্টেন্সটা কয় প্রকার আমরা জেনে নিব। এখানে আমি জাস্ট দুইটি সেন্টেন্স দিয়ে দেখানোর চেষ্টা করি যে কন্ডিশনাল সেন্টেন্সে একটা শর্ত থাকে, একটা শর্তাধীন বাক্য। তাহলে এই ইফ ক্লজ দ্বারা একটা শর্ত প্রকাশ পায় এবং আরেকটা ক্লজ থাকে মেইন ক্লজ, যে ক্লজটার একটা নিজস্ব অর্থ আছে। এখান থেকে আমরা কি পেলাম, যে কন্ডিশনাল সেন্টেন্সটা হচ্ছে শর্তাধীন বাক্য, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো শর্ত প্রকাশ পায় তাকে আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলবো। এবং কন্ডিশনাল সেন্টেন্সের অংশ দুইটি, যে একটি ইফ ক্লজ থাকে যাতে একটা শর্ত দেওয়া থাকে, আমরা এটা জানলাম, আমরা দুইটা সেন্টেন্সের মাধ্যমে জানতে পারলাম। এবং একটি মেইন ক্লজ বা প্রধান ক্লজ থাকে, এটাকে আমরা প্রিন্সিপাল ক্লজও বলতে পারি, প্রিন্সিপাল ক্লজও বলতে পারবো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে কন্ডিশনাল সেন্টেন্সের অংশ দুইটা। এবার আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্সটা কত প্রকার। আমরা কয়েকটা সেন্টেন্সের মাধ্যমে বুঝে নিতে পারবো কন্ডিশনাল সেন্টেন্সটা কত প্রকার। যেমন আমি প্রথমে একটা সেন্টেন্স লিখি, একই ধরনের একই স্ট্রাকচার দিয়ে আমি কয়েকটা সেন্টেন্স লিখব। যেমন ইফ ইউ প্লে ওয়েল, যদি তুমি ভালো খেলো, তাহলে আমরা কি বলতে পারি, ইউ উইল উইন দ্য গেম, যদি তুমি ভালো খেলো তুমি খেলায় জিতবে। এই যে বিষয়টা আমরা দেখলাম, যে কি পেলাম, যে ইফ ইউ প্লে ওয়েল এখানে কোন টেন্স দ্বারা শুরু হয়েছে, প্রেজেন্ট টেন্স দ্বারা, এবং এইটা কি হয়েছে, ফিউচার টেন্স অর্থাৎ শেল উইল দ্বারা শুরু হয়েছে। আমি আগের সেন্টেন্সে শেল ব্যবহার করেছি, এখন উইল ব্যবহার করেছি। এখন ওই বাক্যটাকে যদি আমি এইভাবে লিখি, ইফ ইউ প্লেড ওয়েল, আমি যদি পাস্ট টেন্সে দিতাম, যদি তুমি ভালো খেলতে, তাহলে যেহেতু আমি এখানে পাস্ট টেন্স দিয়েছি, সুতরাং এখানেও একটা আমার পরিবর্তন হবে। পরিবর্তনটা কি হবে, ইউ উড, উইলের পাস্ট টেন্সটা আমরা দিয়ে দেবো উড, ইউ উড উইন দ্য গেম। আবার ওই বাক্যটাকে যদি আমরা এইভাবে লিখি, ইফ ইউ হ্যাড played well, you, যেহেতু এখানে হ্যাড আমরা দিয়েছি, হ্যাড যুক্ত সেন্টেন্স দিয়েছি, অর্থাৎ এটা পাস্ট পারফেক্টে লিখেছি, সুতরাং এখানেও আমরা কি করব, স্ট্রাকচারটা হবে would have, you would have, তখন কি হবে, have has had এর পর আমরা জানি ভার্বের পাস্ট পার্টিসিপল বসে won the game। তাহলে এই তিনটা বাক্যের মাধ্যমে আমরা কি দেখতে পেলাম, যে এই তিনটা বাক্যই ইফ দ্বারা আছে এবং একটা শর্ত প্রকাশ করেছে।
ইফ ক্লজটা একটা শর্ত প্রকাশ করেছে। কি প্রকাশ করেছে? যদি তুমি ভালো খেলো, প্রথম সেন্টেন্সটাতে ইউ উইল উইন দ্য গেম। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বাক্যটা বাস্তবে ঘটার সম্ভাবনা আছে, খেলাটা শেষ হয়ে যায়নি। সুতরাং এই বাক্যের যে শর্তটা আমরা হয়তো পূরণ করতে পারবো। কিন্তু দ্বিতীয় যে বাক্যটা আছে, ইফ ইউ প্লেড ওয়েল, তার মানে কি? তুমি যদি ভালো খেলতে, দ্যাট মিনস পাস্ট ওয়ার্ক। সুতরাং এই শর্তটা বাস্তবে ঘটতে পারে, নাও ঘটতে পারে। অর্থাৎ তোমার ভালো খেলার উপর নির্ভর করবে। তাহলে ইউ উড উইন দ্য গেম। তারপর 3 নাম্বার যে বাক্যটা দেখলাম যে ইফ ইউ হ্যাড প্লেড ওয়েল, এটা পাস্ট টেন্সে আছে। যদি তুমি ভালো খেলতে, ইউ উড হ্যাভ ওন দ্য গেম। এখানে আমরা এই তিনটা সেন্টেন্সের স্ট্রাকচার থেকে বুঝতে পারছি যে যেহেতু ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সে আছে, সুতরাং এখানে আমরা কয়টা প্রকার বলতে পারবো? 3টা প্রকার বলতে পারবো। আমরা আরো এক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স পেয়ে থাকি, ইফ water is heated, it vapors. অর্থাৎ জল উত্তপ্ত হলে তা বাষ্প হয়ে যায়। এই যে বিষয়টা, এটা আমরা কি পেলাম? এই বাক্যটাতে আমরা পেলাম যে আমাদের বাক্যটা একটা চিরসত্য বাক্য। যদি আমরা জলকে উত্তপ্ত করি তাহলে কি হয়ে যাবে? এটা বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা এই 4টা সেন্টেন্স থেকে আমরা দেখতে পেলাম 4 ধরনের আমরা স্ট্রাকচার পেয়েছি। আসলে কন্ডিশনাল সেন্টেন্সটাও 4 প্রকার। তাহলে আমরা জেনে নিই যে কন্ডিশনাল সেন্টেন্সটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কোন 4 ভাগে ভাগ করা হয়েছে? কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 প্রকার। কি কি? ফার্স্ট কন্ডিশনাল, এটাকে আমরা প্রবেবল কন্ডিশনালও বলতে পারি। কেন বলতে পারি? কারণ এই যে সেন্টেন্সের শর্তটা বাস্তবে ঘটার সম্ভাবনা থাকে, সেই জন্য তাকে আমরা প্রবেবল কন্ডিশনাল সেন্টেন্স বলবো। 2 নাম্বারটা আমরা বলবো সেকেন্ড কন্ডিশনাল বা ইমপ্রবেবল। এই কন্ডিশনাল সেন্টেন্সের কাজটা বাস্তবে ঘটতে পারে, নাও ঘটতে পারে। আর থার্ড কন্ডিশনাল যে সেন্টেন্সটা, সেই সেন্টেন্সের শর্তটা বাস্তবে কোনোদিন ঘটার সম্ভাবনা নেই, সেই জন্য তাকে ইম্পসিবল কন্ডিশনাল সেন্টেন্স বলা হয় থাকে। এবং আরেকটা কন্ডিশনাল সেন্টেন্স পেলাম আমরা, হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল দ্যাট মিনস চিরসত্য, বা এখানে অভ্যাসগত অর্থ প্রকাশ করবে, সেই জন্য তাকে আমরা কি বলবো? জিরো কন্ডিশনাল বলবো। এবং এখানে একটা বিষয়, এখানে আমরা দেখেছি এটা প্রেজেন্ট টেন্সে ইফ ক্লজটা প্রেজেন্ট টেন্সে থাকে, এটা ইফ ক্লজটা পাস্ট টেন্সে থাকে, এবং এই ক্লজটা ইফ ক্লজটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে। কিন্তু ওই যে জিরো কন্ডিশনাল সেন্টেন্স দুইটাই প্রেজেন্ট টেন্সে থাকে। এখানে একটা বিশেষ বৈশিষ্ট্য, সেই জন্য তাকে আমরা জিরো কন্ডিশনাল সেন্টেন্স বলে থাকি। আশা করি যে এই কন্ডিশনাল সেন্টেন্সটা কি, কন্ডিশনাল সেন্টেন্সের অংশটা কি, কয়টা, এবং কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকার, এই উদাহরণের মাধ্যমে বোঝা সম্ভব। আমার পরবর্তী টিউটোরিয়ালে আমি কন্ডিশনাল সেন্টেন্সের এক একটা প্রকার, এক একটা অংশ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, এভাবে প্রত্যেকটা কন্ডিশনাল আলাদা আলাদা আমি আলোচনা করব। তবে প্রথমেই জানতে হবে যে কন্ডিশনাল সেন্টেন্সটা কি, কন্ডিশনাল সেন্টেন্সের অংশটা কি, কয়টা, এবং কন্ডিশনাল সেন্টেন্সটা কিভাবে থাকতে পারে বাক্যটা। আমরা এখানে জেনেছি যে কন্ডিশনাল সেন্টেন্সটা ইফ ক্লজ দ্বারা থাকে, ইফ ক্লজ দ্বারা একটা শর্ত প্রকাশ করে। তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে ইফ ক্লজের পরিবর্তে হ্যাড বা আনলেস থাকতে পারে, আমরা সেটা যখন অন্যান্য সেন্টেন্স আলোচনা করব তখন জেনে নিব। এবং এখানে আমরা 4টা বাক্যের মাধ্যমে দেখতে পেলাম যে কন্ডিশনাল সেন্টেন্সেস 4টা স্ট্রাকচারে থাকে। সুতরাং এই 4টা স্ট্রাকচারে থাকে বিধায় তাকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। ভাগগুলো কি? ফার্স্ট কন্ডিশনাল বা প্রবেবল কন্ডিশনাল, যে কাজটা বাস্তবে ঘটার সম্ভাবনা থাকে, কিন্তু সেকেন্ড কন্ডিশনাল, কিন্তু থার্ড কন্ডিশনালের কাজটা বাস্তবে আর ঘটবে না বললেই চলে। এবং জিরো কন্ডিশনাল সেন্টেন্সটা আমরা তো দেখেছি যে চিরসত্য বা অভ্যাসগত তথ্য প্রকাশ করবে। এবং এখানে একটা জিনিস মনে রাখবো যে এখানে দুইটা ক্লজই প্রেজেন্ট টেন্সে থাকে। আমার পরবর্তী যে কন্ডিশনাল সেন্টেন্সের ফার্স্ট কন্ডিশনাল পরবর্তী টিউটোরিয়ালে আমি আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।